হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আর আবির চৌধুরী আবারও আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে হাজির হচ্ছি। গল্পটির নাম হচ্ছে অন্ধকারের কালো জাদু। আর দেরি না করে চলুন আমরা গল্প শুরু করি। আর গল্পের মাঝে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। সালটা 2009, সময়টা তখন রাত 11টা। গাজীপুরের এক গ্রাম শালনা, সেখানে আমরা সোহেল মিয়াকে দেখতে পাই। শীতের রাতে চাদর মুড়িয়ে উনি কোথায় যেন যাচ্ছেন। একটু সামনে গিয়ে বারবার পেছনে তাকাচ্ছেন উনি, যেন খুব ভয় পেয়ে আছেন কোনো এক কারণে। তার হাতে কিছু একটা লাল কাপড়ে মোড়ানো। অবশ্যই তিনি একটা পুকুরের কাছে এসে পৌঁছান। আশেপাশে ভালো করে দেখে নেন কেউ আছে কি না। পরে তার হাতে থাকা সেই জিনিসটা সেই পুকুরে ফেলে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা সোহেল মিয়ার বাড়ি দেখতে পাই। উনি একাই থাকেন এখানে। আধুনিকের ছোঁয়া এই গ্রামে এখনও লাগেনি। আর বাড়ির চারপাশটা ভীষণ জঙ্গলের মতো। বিকাল 4টা বাজে। তিনি বাড়িতে বসে কিছু একটা বিড়বিড় করে পড়ছিলেন। তখন তার বাড়িতে কেউ একজন এসে কড়া নাড়ে। ঠাস ঠাস। কে? স্যার, আমি আপনার ছাত্র রানা। দরজাটা হালকা করে খুলে দেন সোহেল মিয়া। বাইরে 24 থেকে 25 বছর বয়সী একজন সুদর্শক যুবক দাঁড়িয়ে আছে। তুমি কে? স্যার, চিনতে পারলেন না? আমি আপনার ছাত্র, আপনার কাছে নবম দশম শ্রেণীতে পড়েছিলাম। ও রানা, চিনতে পেরেছি বাবা। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এসো ভিতরে, এসো বসো। রানা ভিতরে চলে আসে। বাড়িটা বাইরে থেকে দেখতে যেমন রকম ভয়ঙ্কর, ভেতর তার থেকেও বেশি ভয়ঙ্কর। কেমন যেন পচা মাংসের গন্ধ করছে। স্যার, আপনি এইরকম জায়গায় থাকেন কেন? আর বলো না বাবা, অনেক ঋণগ্রস্ত ছিলাম। ঋণ পরিশোধ করতে করতে এই দৃশ্য। রানা শহরে থাকে। ওর শিক্ষকের অনেক পছন্দ করে, কারণ ওর এই শিক্ষকের জন্যই এই মেয়েটি পরীক্ষায় পাশ করেছিলেন, যার জন্য আজকে সে একটা বড় কোম্পানির অফিসার। ওর মাসে অনেক টাকা বেতন পায়, তাই আজকেও ওর শিক্ষকের সাথে দেখা করতে এসেছে। সোহেল মিয়ার এই অবস্থা দেখে রানা ওনার হাতে মোটা অঙ্কের একটা টাকার বান্ডেল দেয়। স্যার, এটা রাখেন। আরে বাবা, কি করছে এগুলো? এগুলো লাগবে না, তুমি এসে এটাই অনেক। রাখেন স্যার, আপনি আমার শিক্ষক। আপনার জন্য আজকে আমি এত দূরে আসতে পেরেছি। অনেক জোরাজোরি করার পর সোহেল মিয়া টাকাটা নিজের কাছে রেখে দেয়। আচ্ছা স্যার, আপনার ছোট্ট মেয়ে কোথায়? সোহেল মিয়া একটু আমতা আমতা করে উত্তর দেয়, ও ওই রুমে ঘুমাচ্ছে। ও আচ্ছা। ওনাদের গল্প করতে করতে কখন যেন মাগরিবের আজান দিয়ে দিল। রানা বুঝতেই পারল না। আচ্ছা স্যার, তাহলে আজকে আমি আসি। আরেকদিন অনেক সময় নিয়ে আসবো। সন্ধ্যা তো হয়ে গিয়েছে। থেকে যাও আজকে আমাদের বাসায়। না স্যার, বাসায় সবাই অপেক্ষা করছে, কাউকে বলেও আসেনি। আর এখানে নেটওয়ার্কও নেই। সোহেল মিয়া অনেক জোরাজোরি, কিন্তু রানা একদম থাকতে চায় না। শেষমেশ রানা সোহেল মিয়ার থেকে বিদায় নিয়ে তার গাড়ির দিকে যায়। সে গাড়িটাকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু তার গাড়ি কোনোভাবে স্টার্ট নিচ্ছে না। ধুর, এমন সময় এই গাড়িটা আবার কি হলো? এখানে নেটওয়ার্কও নেই, আমি কোনোভাবে সাহায্যও চাইতে পারছি না। এখন একটাই মাত্র উপায় আছে, আমার এই গ্রামের বাজারে হেঁটে হেঁটে যেতে হবে এবং গাড়ির ওয়ার্কশপ খুঁজে বের করতে হবে। এই বলে সে আবারও সোহেল মিয়ার বাসায় ফিরে আসে, বাজার কোন দিকে সেটা জিজ্ঞাসা করার জন্য। স্যার, দরজাটা যদি আরেকটু খুলতেন। সোহেল মিয়ার রাগী কণ্ঠে বলে, তোমরা চলে গিয়েছিলে, তাহলে এখন আবার আসছো কেন? রানা এই কথা শুনে খুব অবাক হয়ে যায়। তাকে পড়ানোর সময়ও স্যার কখনো এইরকম ব্যবহার করেনি, কিন্তু আজকে বিনা কারণে স্যার এত রেগে গেলেন কেন? এই চিন্তা করতে করতে ও বলে, মানে স্যার, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। এখানে ওয়ার্কশপ কোথায় পাও বলতে পারেন? সোজা গিয়ে বামে, এখান থেকে 4 কিলোমিটার। আর হ্যাঁ, আমাদের এলাকায় সন্ধ্যার পরে ডাকাতদের আগমন বেড়ে যায়। এইবার রানা স্যারের কথা শুনে চিন্তায় পড়ে যায়, কারণ ওর হাতে দামি ঘড়ি। তার মধ্যে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এই এলাকায় আস্তে আস্তে কেমন জানি ভয়ঙ্কর এক রূপ ধারণ করছে। তাহলে স্যার, এখন কি করতে পারি? আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর এখানে কোনো ধরনের নেটওয়ার্কও কাজ করছে না। আমাকে বলছিস কেন? আমি কি করব? হুট করে স্যারের ব্যবহার এত পরিবর্তন দেখে রানা খুব অবাক হয়ে যায়। স্যার, যদি কোনোভাবে আমাকে আজকে রাতটা এখানে থাকতে দিতেন, তাহলে অনেক উপকৃত হতো। আমি পারবো না, তো অন্য কথায় গিয়ে থাক। এই বলে সোহেল মিয়া দরজা লাগিয়ে দেয়। রানা বাইরে থেকেই একটু জোরে গলায় বলে, স্যার, দরকার হলে আমি আপনাকে আরও কিছু টাকা দিচ্ছি,
তাও দয়া করে আমাকে আজকে রাত থাকতে দিন। স্যার ভেতর থেকে চেঁচিয়ে বলে, এই ছেলে, এখান থেকে চলে যাও, আমার বাসায় কোনো জায়গা হবে না। রানা থত হয়ে দাঁড়িয়ে থাকে। ওর এত পছন্দের স্যার যে ওর সাথে একটু আগে এত ভালো ব্যবহার করছিল, আর হঠাৎ কি হয়ে গেল? সে এখন কি করবে এই জঙ্গলের মধ্যে? তখন সোহেল মিয়ার দরজা খুলে দেয়। সকালবেলায় দেখে যেন শান্তশিষ্ট লাগছিল, এখন তার উল্টোটা। চোখ দুটো লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে সে অনেক রানাকে দেখে মেরেই ফেলবে। এই রুমে চুপচাপ শুয়ে থাকবা, যত কিছু হোক না কেন চোখ খুলবা না, আর আমার কাছে কোনো খাবার দাবার হবে না। আচ্ছা স্যার, আমার কোনো খাবার লাগবে না, আমাকে শুধু শুতে দিলেই হবে। এই বলে রানা রুমের ভিতরে এসে মেঝেতে শুয়ে পড়ে এবং মনে মনে ভাবতে থাকে, এরকম অদ্ভুত মানুষ আমি আগে কখনোই দেখিনি। কি হলো কিছুই বুঝলাম না। এত ভাবতে ভাবতে রানা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। রাত ঠিক 3টা বেজে 15 মিনিট। রানা চোখ খুলেই দেখে চোখ দিয়ে আঁকা একটা গোল জায়গায় তাকে বেঁধে রাখা হয়েছে। সামনে তার স্যার একটা পাত্রে আগুন জ্বালিয়ে কি যেন বিড়বিড় করে পড়ছে। স্যারের পেছনের খাটে একটা বিভ্রষ্ট মেয়ের লাশ রাখা। এসব দেখতে দেখতেই তার স্যার ওই পাত্র থেকে আগুন নিয়ে তার গায়ে আগুন দিয়ে দেয়। রানা জোরে জোরে চিল্লাতে থাকে, কিন্তু সেই বাড়ির আশেপাশে কোনো বস্তি না থাকায় তার চিৎকার কেউ শোনে না। এরপর আবার আমাদের বর্তমান দৃশ্য দেখানো হয়। সোহেল মিয়া মাত্র পুকুরে যে জিনিসটা ফেলেছে সেটা আর কিছু না, এটা হচ্ছে রানার কাটা মাথা। পরের দিন সোহেল মিয়া আবারও রাত 2টার দিকে কোথায় যেন যাচ্ছে, কিন্তু আজকে ওনার হাতে একটা বাটি। উনি ওনার এক দুঃসম্পর্কে বোনের রেহেনা বেগমের বাসায় যাচ্ছেন। রেহেনা বেগমের বাসায় গ্রাম থেকে অনেক দূরে। উনি বাসার আশেপাশে কোনো বসতি নেই। রেহেনা বেগমের আপন বলতে এখন শুধু সোহেল মিয়াই আছে, আর ওনার একমাত্র মেয়ে রাহেলা তার পরিবার সহ আমেরিকায় থাকে এবং তার স্বামীও অনেক দিন আগেই মারা গিয়েছেন। এখন তার আপন বলতে একমাত্র সোহেল মিয়াই আছে। সোহেল মিয়া জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন। আশেপাশে ঘুনঘুটে অন্ধকার, চাঁদের আলো এখানে বিন্দুমাত্র পৌঁছাচ্ছে না, কিন্তু এই রাস্তা যেন তার মুখস্থ। সে তার মতো হেঁটেই চলছে। অবশেষে রেহেনা বেগমের বাসার সামনে এসে দাঁড়ায়। একতলা রাজকীয় একটি বাড়ি, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না অনেক দিন ধরে বাড়িটির কেউ পরিষ্কার করেনি, তাই সেটিকে দেখতে পরিত্যক্ত একটা বাংলো মনে হচ্ছে। সোহেল মিয়া গিয়ে দরজা খুলে ভিতরে ঢোকে। এই বাড়ির দরজা সবসময় খোলাই থাকে, কারণ এখানে চোর ডাকাতের কখনো আসার সাহস করে না। বাসার ভেতরে ময়লার মোটা অবস্থান পড়ে গিয়েছে। বাসাটা বাইরে এবং ভেতরে দেখে মনে হচ্ছে কয়েকশো বছর ধরে এখানে কোনো মানুষের আগমন নেই। সোহেল মিয়া ভিতরে গিয়ে একটা রুমের মধ্যে ঢোকে। এখানে আমরা বিছানার মধ্যে সোজা হয়ে বৃদ্ধ রেহেনা বেগমকে শুয়ে থাকতে দেখি। ওনার চোখ দুটো উপরের দিকে তাকানো, পুরো শরীর সাদা হয়ে আসছে। ওনাকে দেখে কোনো দিক থেকেই স্বাভাবিক মনে হচ্ছে না। সোহেল মিয়া ওনার পাশে গিয়ে বসে। রেহেনা বেগমের হাত ধরে উনি কানে কানে গিয়ে একটা কথা বলে, আমায় মাফ করে দিও, তুমি আমাকে ছোটো থেকে বড় করেছো, কিন্তু এর প্রতিদান আমি তোমাকে দিতে পারিনি। এই বলে উনি ওনার হাতে থাকা পাত্রের ঢাকনাটা খুলে তখন আমরা দেখতে পাই খুব বিশ্রী দুর্গন্ধযুক্ত কালো কালারের একটি দুর্গন্ধ সুগার। সোহেল মিয়া চামচ দিয়ে সেই সুগারে রেহেনা বেগম খাইয়ে দিতে থাকে। আশ্চর্যজনকভাবেই রেহেনা বেগম সেই সুগারটা খুব তৃপ্তি সহকারে খাতে থাকে এবং সে উপর দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি হাসে। এরপর আমাদেরকে 40 বছরের অতীতের ঘটনা দেখানো হয়। সেখানে সোহেল মিয়া সবেমাত্র বিয়ে করেছে, বাসায় মেহমানে ভর্তি। সোহেল মিয়া তার বাসর ঘরে প্রবেশ করে। আজকে তার জীবনের সবথেকে আনন্দের দিন। রাত কাটিয়ে সকালবেলা সে গোসল করতে যায়। বালতি থেকে পানি তোলার সময় দেখতে পায় বালতির মধ্যে কোনো একজন মানুষের কাটা আঙ্গুল। সে ভয় পেয়ে যায়। পরক্ষণে আবার বালতির দিকে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই। এটা মনের ভুল ভেবে সে গোসল করে বেরিয়ে আসে। তখন তার মা এসে তার কাঁধে হাত রেখে বলে, বাবা শান্ত। সোহেল মিয়া কিছু বুঝতে উঠতে পারছে না। কে মা, কি হলো? বৌমা। এই বলে সোহেল মিয়া মা চুপ হয়ে যায়। সোহেল মিয়া আর দেরি না করে দৌড়ে তার রুমে যায়। সে এখানে এসে হতভম্ব হয়ে যায়। তার স্ত্রীর চোখ উল্টে হয়ে রয়েছে, ফসে শরীরের ঠোঁট দুটো একদম কালো কোচকোচে হয়ে রয়েছে। তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে সে। সোহেল মিয়া তার স্ত্রীকে বুকে তুলে নেয়, আর কিছু করার আগেই তার কোলে তার স্ত্রী মারা যায়। সোহেল মিয়ার ভেতরটা পুড়ে যাচ্ছিল। সে কোনোভাবে মিলাতে পারছে না এটা কি হলো। তখন আমাদেরকে সোহেল মিয়ার জন্ম অনুষ্ঠানটার দৃশ্য দেখানো হয়।
সোহেল মিয়ার দাদি ভয়ঙ্কর কালো জাদু করত। কেউ যদি কালো জাদু করে তাহলে সেটা তার খারাপ প্রভাব তার বংশের কারো উপর পড়ে। সেই প্রভাবটাই পড়েছিল সোহেল মিয়ার উপর। তখন উনিও ঠিক এইরকম অবস্থায় ছিল, চোখ উল্টো হয়েছিল এবং ঠোঁট দুটো কালো হয়ে রয়েছিল। এটা দেখে তার বাবা একদম ভেঙে পড়ে। সোহেল মিয়ার বাবা মায়ের দাম্পত্য জীবনে 6 বছর পর সোহেল মিয়া পৃথিবীতে এসেছিল। তাই ওনার দাদি, ওনার ছেলে ও তার নাতির কষ্ট মেনে নিতে পারছিল না। তাই সেই শয়তানের সাথে একটি চুক্তি করে। আপনাদেরকে আগে একটা কথা বলে নেই, কালো জাদু মূলত পুরোটাই শয়তানের একটা খেলা, যেখানে মানুষ শয়তানের সাথে বন্ধুত্ব করে। কিংবা আপনাদের আরও একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু। সে কখনোই মানুষের ভালো চায় না। আবার গল্পে ফেরা যাক। সেই শয়তানকে বলে, তুমি আমার নাতনিকে সুস্থ করে দাও, তার বদলে আমি আমার আত্মা তোমাকে দিব। কিন্তু তখন শয়তান বলে, তোমার এই পাপিষ্ঠ আত্মা আমার লাগবে না। তাহলে কি চাও? আমি তোমার নাতিকে সুস্থ করে দিচ্ছি, কিন্তু তার বদলে তোমার নাতনির জীবনে যে ভালোবাসবে তাকে আমি মেরে ফেলবো। সে যাই হোক না কেন, কাকে কখন মারবো সেটা আমার ব্যাপার। সেই সময় সোহেল মিয়ার দাদি বেশি কিছু না ভেবেই এই চুক্তি রাজি হয়ে গিয়েছিল। তাই সোহেল মিয়া সেই সময় তার জীবনে ফিরে পেয়েছিল। এরপর আস্তে আস্তে তার পরিবারে একই রকমভাবে সবাই মারা যেতে থাকে, শুধু তার মা বাবা ছাড়া। এই চুক্তির কারণে একদিন তার দাদি এই একই রকমভাবেই মারা যায়। তখন এই চুক্তির কথা শুধুমাত্র সোহেল মিয়ার বাবা মাই জানতো। সোহেল মিয়ার বাবা একটু গরিব হওয়ায় তাকে ছোটোবেলা থেকে এক দুঃসম্পর্ক বড় রেহেনা বেগমের পড়াশোনা করিয়েছে। আসলে রেহেনা বেগম এর টাকা ওর অজিল ছিল এবং সে সোহেল মিয়াকে অনেক মায়া মহব্বত করতো। তাই সে ঠিক করে মায়ের মমতা টাকা খরচ দিয়ে সোহেল মিয়াকে লালন পালন করছে। এরপর আবারও আমরা সোহেল মিয়ার বিয়ের সময় ফিরে আসি। এতক্ষণ এই সমস্ত ঘটনা সোহেল মিয়ার বাবা সোহেল মিয়াকে বলছিল। সোহেল মিয়া এইসব কথা শুনে তার কান যেন একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। এরপর আর কখনো সোহেল মিয়া বিয়ে করেন নাই, কারণ সে জানে সে বিয়ে করার সাথে সাথে তার স্ত্রী আবারও মারা যাবে। কয়েকদিন পর তার বাবা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু তার কিছুদিন পরে তার বৃদ্ধ মা গর্ভবতী হয়ে যায়। এসব দেখে সোহেল মিয়া খুবই পুরোই হতভম্ব হয়ে যায়। মা, এইসব কি? বাবা, বিশ্বাস করো, আমি কিছুই জানি না, আমি কিছুই করিনি। এই সমস্ত কিছু তো দাদের কর্মকাণ্ডর ফল। সোহেল মিয়া তার মাকে অনেক বিশ্বাস করে, তাই সে এই কথাটাকেও বিশ্বাস করে নেয়। আশেপাশের মানুষজন যাতে কিছু না বলে, তাই সে সেই সময় তার মাকে ঘরের ভিতরে রাখতো। একদিন তার বাড়ি ফিরে একটু দেরি হয়ে যায়। সে এসে দেখে তার মা একা একাই সন্তান প্রসব করে দিয়েছে। ফুটফুটে সুন্দর কোলে একটি মেয়ে বাচ্চা তার চেহারার দিকে তাকিয়ে যেন আর মুখ ফেরানোই যায় না। তার মা বিছানার এক কোনায় ওর মুখ করে পড়ে রয়েছে। সে তার মায়ের কাছে গিয়ে গায়ে হাত দিয়ে বলে, মা, ও মা, ওঠো, কি হলো তোমার আবার? এই বলে সে যখন তার মাকে সোজা করে, তখনই সে দেখতে পায় তার মায়ের চোখ দুটো উল্টো হয়ে রয়েছে এবং ঠোঁট দুটো কালো। সোহেল মিয়া রাগে ক্ষিপ্ত হয়ে ফেটে পড়েছিল। সে তার এত কাছের মানুষজনকে হারিয়ে ফেলেছে, এই যন্ত্রণা সে কীভাবে সহ্য করবে? এই বলে সে তার দাদির কবরের সামনে যায়। গিয়ে তার দাদির কবরে জোরে জোরে লাথি দিয়ে বলতে থাকে, তোর জন্য আজকে আমার এই দশা। তুই যদি আমাকে বাঁচানোর চেষ্টা না করতি তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। আমার গর্ভধারিণী মা কত কষ্ট নিয়ে মারা গেছে। তোকে কে বলছিল এইসব কালো জাদু করতে? এইসব বলতে বলতেই সে হাঁপাতে হাঁপাতে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালবেলা যখন তার জ্ঞান ফিরে, সে সাথে সাথে তার ছোট বোনের কাছে যায়। গিয়ে দেখে তার বোন খাবারের জন্য কান্নাকাটি করছে। সে তার বোনকে কোলে করে নিয়ে রেহানা বেগমের কাছে যায়। সোহেল মিয়া সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তখন রেহানা বেগম বলে, আমি আগে থেকেই সব কিছু জানি, তোমার জন্যই আমার অনেক খারাপ লাগছে, কিন্তু চিন্তা করো না, আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমি তোমার ও তোমার বোনকে মায়ের অভাব বুঝতে দেব না। এখানে তারা খুবই ইমোশনাল হয়ে যায়। পরক্ষণ সোহেল মিয়া তার বাসায় ফেরত আসে। সে তার মাকে নিজের হাতে গোসল করে দাফন করে। এখন তার দুনিয়াতে আপন বলতে একমাত্র ছোট বোন ও রেহেনা বেগম ছাড়া আর কেউ নেই। সমাজের মানুষজন যাতে কিছু না বলে, তাই সে তার বোনকে নিজের মেয়ে বলে পরিচয় দেয়। মাঝখানে কয়েকটা বছর বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন সোহেল মিয়ার জীবনে আবারও এক কালো রাত নেমে আসে। ওই দিনও তার বাসায় ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। সে বাড়ি ফিরে দেখে তার ছোট্ট বোনের একই অবস্থা, চোখ উল্টো হয়ে ঠোঁট দুটো কালো কুচকুচে হয়ে গিয়েছে। সেইভাবে তার ছোট বোন হয়তো মারা গিয়েছে। তাই সে তার ছোট বোনের উপর একটা চাদর দিয়ে তার মায়ের কবরের সামনে চলে আসে
এবং বলতে থাকে, মা আমাকে মাফ করে দিও, আমার জন্যই তোমাদের আজকে এই অবস্থা। যদি আমার জন্ম না হতো তাহলে হয়তো এই সব কিছু সহ্য করতে হতো না। আমাকে মাফ করে দিও মা, তোমার ছোট্ট মেয়েকেও আমি বাঁচাতে পারিনি। এই বলে সে অঝরে কাঁদতে থাকে। তখন পেছন থেকে কেউ একজন গভীর কণ্ঠে বলে ওঠে, আমি চাইলে তোর ছোট্ট বোনকে সুস্থ করে দিতে পারি। সোহেল মিয়া তার আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। সে পেছনে ফিরে দেখে চাদর মোড়ানো অনেক লম্বা একজন লোক দাঁড়িয়ে আছে। আপনি কে? আমার নাম গেতো। এরকম নাম তো আগে কখনোই শুনিনি। আপনি কি বিদেশি? না। আপনার কণ্ঠ এরকম কেন? আপনি কি কোনো মানুষ? না, আমি অভিশপ্ত, জন্ম অভিশপ্ত শয়তান। এই কথা শোনার সাথে সাথে সোহেল মিয়ার কোলেটা যেন বেরিয়ে যাচ্ছিল। তুমি কি চাও আমার থেকে? শোনো, তোমার পরিবারের সবাইকে আমি মেরে ফেলেছি, কারণ তোমার দাদা আমার সাথে চুক্তি করেছিল। সেই চুক্তি মোতাবেক তুমি যাকে বেশি ভালোবাসছো আমি তাকেই মেরে ফেলেছি। এখন কি তুমি আমাকে মারতে চাও? না, তোমার আর্তনাদ দেখে আমার খুবই খারাপ লেগেছে। আমি তোমাকে একটা সাহায্য করতে পারি। সোহেল মিয়া খুব ভীতকণ্ঠ উত্তর দিল, কি সাহায্য? তোমার দাদের চুক্তি অনুযায়ী তুমি এখন দুইজন মানুষকে সব থেকে বেশি ভালোবাসো। এক তোমার ছোট্ট বোন, আরেকজন রেহেনা বেগম। যেহেতু আমার দুজনকে মেরে ফেলার কথা, কিন্তু আমি তোমাকে একটু ছাড় দিতে পারি। আমি যে কোনো একজনকে মারবো আর একজনকে ছেড়ে দিব এবং তোমাকেও এই অভিশাপ থেকে মুক্তি দিব। কিন্তু তোমার জন্য একটা শর্ত আছে। সোহেল মিয়া এবার একটু স্বাভাবিক অবস্থায় উত্তর দিল, তুমি যে শর্ত দিবা আমি সেই শর্তই পালন করতে রাজি। বলো আমাকে কি করতে হবে? তুমি বিবেচনা করো আমি কাকে জীবিত রাখবো এবং কাকে মেরে ফেলবো। যাকে মেরে ফেলতে বলবা তাকে আমি মেরে ফেলবো। তাকে আমি যেভাবে বলবো সেভাবে তোমার নিজের হাতে একটু একটু করে হত্যা করতে হবে। সোহেল মিয়া খুব চিন্তায় পড়ে যায়, সে কাকে বাঁচাবে এবং কাকে মেরে ফেলবে। যাও, আজকে আমি তোমাকে সারা রাত দিলাম, ফজর আজানের আগে আমাকে উত্তর দিবা, অতএব আমি দুজনকে মেরে ফেলবো। এই বলে গেতো চলে যায়। সোহেল মিয়া বাসায় ফিরে দেখে তার বোন এখনও জীবিত আছে। সোহেল মিয়া খুব চিন্তায় পড়ে যায়। সে সারাত ভাবে। ফজর আজান দেওয়ার কিছুক্ষণ আগে গেতো আবার সোহেল মিয়ার সামনে হাজির হয়। কি ভাবলে? তাকে মেরে ফেলবো। সোহেল মিয়ার এক কথা উত্তর দেয় রেহেনা বেগম। আসলে এখানে সোহেল মিয়ার কোনো দোষী নাই। পর যত আপন সাজার চেষ্টা করুক না কেন, সবসময় পরই থাকে। আর আপন যতই শত্রুমিত করুক না কেন, সে সবসময় আপনই থাকে। ঠিক আছে, তাহলে এখন আমি যেভাবে বলবো সেইভাবে রেহেনা বেগমকে হত্যা করবে। ঠিক আছে, কিন্তু তুমি আগে আমার বোনকে সুস্থ করে দাও। তোমাকে আমি মায়া মহব্বত করে তোমার দাদির সেই চুক্তি থেকে বাঁচানোর প্রস্তাব দিলাম। এখন আগে তুমি আমার কাজ করে দাও, পরে আমি তোমার বোনকে সুস্থ করব। সোহেল মিয়ার ভিতর খুব রাগ হয়, কিন্তু সে এখন বাধ্য, তাই সে এই চুক্তি রাজি হয়ে যায়। পরে গেতো তার হাতে একটা বই ধরিয়ে দিয়ে বিদায় নেয়। বইটা দেওয়ার সময় সে বলে কিভাবে কি করতে হবে তাই এই বইয়ের সম্পূর্ণ দেওয়া আছে। আমি গেলাম, কোনো কাজ যেন ভুল না হয়, তাহলে কিন্তু আমি দুজনকে মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে। এই বলে গেতো সেখান থেকে চলে যায়। সোহেল মিয়ার সাথে সাথে বইটা খুলে পড়া শুরু করে। আশ্চর্যজনকভাবে সে দেখে বইয়ের প্রত্যেকটা কথা যেন তাকে কেন্দ্র করে লেখা হয়েছে। সেখানে রেহেনা বেগমের নামও দেওয়া, কিন্তু বইটাকে দেখে প্রায় কয়েকশো বছর পুরনো মনে হচ্ছে। সেই বইটি পড়ছে। নিজের হাত কেটে সেখান থেকে বেরিয়ে হওয়া রক্ত দিয়ে সেই ছুরিটিকে ধুয়ে নেওয়ার পর রাত ঠিক 1টা থেকে 3টার মধ্যে রেহেনা বেগমের বাসায় যাও। সেখানে গিয়ে তাকে চোখ উল্টো পড়ে থাকতে দেখবা। তখন সেই ছুরিটি দিয়ে তার বুকে 6 বার পোষান মারবা। পরে তাকে সেই অবস্থায় রেখে বাড়ি ফিরে আসবা। অবশ্যই রাত 3টা বাজার আগে সেখান থেকে ফিরে আসতে হবে। বাড়ি এসে ছুরিতে লেগে থাকা রক্ত তোমার বোনকে খাইয়ে দিবা। এরপর অমাবস্যা রাতের জন্য অপেক্ষা করবে। সেই রাতে যে কোনো এক যুবককে গতো এর নামে আগুনে পুড়িয়ে বলি দিবি। খেয়াল রাখবি তার মাথা যেন পুরোপুরি পুড়ে না যায়। সে অর্ধেক জ্বালা মাটাই থেকে নিয়ে নদীতে ফেলে দিবি। আর সেই নদীর পানির সাথে সাথে বলে ছাই গুলিয়ে মিশিয়ে রেহেনা বেগমকে খাইয়ে দিবি। এগুলো পড়তে পড়তে শীতের রাত সোহেল মিয়া ঘামতে একদম ভিজে যায়, কিন্তু তার কাছে এখন এগুলো করা ছাড়া আর কোনো উপায় নেই। সে ভয়ে ভয়ে পেজটা উল্টায়, কিন্তু ওর পরে পেজটাগুলোতে আর কোনো কিছুই লেখা নেই। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, আমি এখন কি করব? আমি কখনো কোনো মানুষকে হত্যা করিনি, আর সে নাকি আমার দুইজনকেই হত্যা করতে হবে, যার মধ্যে একজন আমার মায়ের সমতুল্য
এইসব বলতে বলতে সে অঝরে কাঁদতে থাকে। হঠাৎ তাকে অদৃশ্যভাবে একটা আওয়াজ ভাসে, তোর হাতে সময় অনেক কম। এই শুনে সোহেল মিয়া ভয় পেয়ে যায়। সে আশেপাশে তাকিয়ে কিন্তু কাউকে দেখে না। পরে সে তার বোনকে বাঁচানোর জন্য তার মনকে শক্ত করে রান্নাঘর থেকে বড় একটা ছড়ি নিয়ে এসে বসে। সোহেল মিয়ার হাত থরথর করে কাঁপছে, তার কাঁটা ছেঁড়া খুবই ভয় লাগে। সে চোখ বন্ধ করে ছুরিটা দিয়ে তার হাতের কবজি থেকে কোনোই পর্যন্ত টান দেয়। সাথে সাথে সেখান থেকে রক্ত গড়িয়ে বালতিতে মধ্যে পড়তে থাকে। সোহেল মিয়া খুবই যন্ত্রণা হতে থাকে, কিন্তু তাকে তার বোনকে বাঁচানোর জন্য এই কাজটা করতেই হবে। অবশেষে বালতিটা রক্ত দিয়ে অর্ধেক ভরে যায়। পরে সোহেল মিয়া তার গায়ের শার্টটা খুলে হাতের মধ্যে পেঁচিয়ে নেয়, তাও যেন রক্ত পড়া বন্ধ হচ্ছে না। রক্ত ক্ষণক্ষণের কারণে সোহেল মিয়ার শরীর অনেকখানি শক্তি কমে যায়। সে চোখে হালকা ঝাপসা দেখা শুরু করে। পরে সে ওই বউয়ের কথা অনুযায়ী সে ছুরিটা রক্ত দিয়ে ধুয়ে নেয়। এতক্ষণ রাত 2:32 বেজে গিয়েছে। সে তাড়াতাড়ি করে ছুরিটাকে কালো কাপড়ে পেঁচিয়ে নিয়ে রেহানা বেগমের বাসার উদ্দেশ্যে রওনা হয়। সে কোনোদিনও কোনো কিছুতেই ভয় পায়নি, কিন্তু আজকে কেন যেন তার খুব ভয় করছে। সেই মানুষটাকে সে মায়ের মর্যাদা দিত, আজকে তাকেই তার নিজ হাতে হত্যা করতে হবে। অবশেষে জঙ্গলের মধ্যে রেহানা বেগমের বাসার সামনে এসে দাঁড়ায়। এই দিকে যেন বাসার দৃশ্য বদলে গিয়েছে, কেমন যেন ভুতুরে লাগছে। সে ভেতরে ঢোকে। এরপর রেহানা বেগম রুমে ঢুকতেই দেখে সত্যি সত্যি সে চোখে উল্টো পড়ে রয়েছে। আর সে আর দেরি না করে চোখ বন্ধ করে তার বুকে ছুরি চালিয়ে দেয়। 6বার ছুরি মারার পর সে রেহানা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন 2:47 বেজে যাচ্ছিল, কারণ সোহেল মিয়া তাড়াতাড়ি করে নিজের বাড়ি ফিরে আসে। সে এসেই ছুরিতে লেগে থাকা রক্ত তার আঙুল দিয়ে তার বোনের মুখে দিয়ে দেয়, কিন্তু তার বোন কোনো প্রতিক্রিয়াই করে না। এরপর সে তার রুমের সামনে আসতেই হাতে থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্ঞান হারিয়ে ফেলে। হঠাৎই সোহেল মিয়া নিজের অন্ধকার একটা রুমের মধ্যে আবিষ্কার করে। কিছুক্ষণ পর সেখানে খুবই বিশ্রী দেখতে 2জন লোক আসে এবং তারা সোহেল মিয়াকে বলে, তুমি পাপিষ্ঠ একজন মানুষ, এটার শাস্তি তুমি এখনই ভোগ করবে। এই বলে তারা সোহেল মিয়ার গলায় একটা লোহার চেন পরিয়ে দেয় এবং তাকে টানতে টানতে কোথায় যেন নিয়ে যেতে থাকে। সোহেল মিয়া বাঁচার জন্য খুব আকুতি মিনতি করতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। অবশেষে সেই লোকগুলো দুটি সোহেল মিয়াকে একটা পাহাড় উপর থেকে নিচের আগুনের মধ্যে ফেলে দেয়। আর তখনই হঠাৎ সোহেল মিয়ার ঘুম ভেঙে যায়। এরপর সোহেল মিয়া অমাবস্যা রাতের জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 6 দিন হয়ে যাওয়ার পর সোহেল মিয়ার এক ছাত্র রানা আসে সোহেল মিয়ার সাথে দেখা করতে। তারা কথাবার্তা বলে রানার মাগরিবের দিকে চলে যায়। তখন সোহেল মিয়া আকাশের দিকে তাকিয়ে দেখে আজকে অমাবস্যা রাত, কিন্তু সোহেল মিয়া তো ভুলেই গিয়েছিল আজকে কাউকে বলি দিতে হবে। আর তখনই রানা আবার সোহেল মিয়ার দরজায় কড়া নাড়ে। সোহেল মিয়ার মন বলছিল রানাকে বলি দিতে, আবার তার মন আরেক দিকেও থেকে বলছিল রানাকে ছেড়ে দিতে, কারণ রানা তার অতি প্রিয় ছাত্র। এই জন্যই সোহেল মিয়া রানাকে আর ভিতরে ঢুকতে দিতে চাইছিল না। আসলে তখন রানার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, আর তাই রানা আজকে রাতটা সোহেল মিয়ার বাসায় থেকে যেতে চাচ্ছিল। কিন্তু সোহেল মিয়া জানে যে রানা যদি আজকে রাত আমার বাসায় থাকে তাহলে রানাকে মারতেই হবে। এই জন্য সে বারবার রানাকে তাড়িয়ে দিতে থাকে, কিন্তু রানা কথাই শোনে না। পরে কি হয় তা আমরা প্রথম পর্বই জানতে পেরেছি। এরপর আমাদেরকে বর্তমান দেশে ফিরে আনা হয়। সেখানে সোহেল মিয়া রানাকে বড়ি দিয়ে রেহানা বেগমকে খাইয়ে দিচ্ছিল। খাওয়ানো শেষ হয়, রেহানা বেগম এক শয়তানি মুচকি হাসে। সোহেল মিয়া ভয় চিপসে রয়েছে, কারণ সে জানে না এখন কি হতে চলেছে। সোহেল মিয়া রুমের এক কোণায় চলে যায়। সে যেন বুঝতেই পারছে এখন খুব খারাপ কিছু একটা ঘটবে। আসলে তাই হয়। রেহানা বেগম শোয়া থেকে উঠে বসে, তার চোখ এবং ঠোঁট কুচকুচে কালো হয়ে রয়েছে। সে এখনও এক শয়তানি মুচকি হাসছে। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে সোহেল মিয়ার দিকে তাকায়। সোহেল মিয়া খুব করে পালানোর চেষ্টা করছে, কিন্তু তার শরীর যেন বরফে জমে গিয়েছে। সে এক চুলও পরিমাপ নড়াতে পারছে না। আপু? না, আমি তোর আপু না, আমি গেতো। এই কথা শুনে সে আর ভয় পেয়ে যায় আর আমতা করে বলতে থাকে, আচ্ছা, তোমার দেওয়া সকল সত্য আমি পূরণ করেছি, এখন তুমি আমার বোনকে সুস্থ করে দাও। তখন সে খিলখিল করে হেসে দেয় এবং বলে, তোমরা মানুষেরা নিতান্তই বোকা,
আমি হচ্ছে অভিশপ্ত শয়তান, আমাকে মানুষের খারাপের জন্যই প্রয়োগ করা হয়েছে। সেই জায়গায় তুমি কিভাবে বিশ্বাস করলে যে আমি তোমাকে সাহায্য করব? এই বলে সে আরও জোরে জোরে হাসতে থাকে। তাহলে তাহলে আমাদের চুক্তির কি হলো? এটা তো আমারই একটা প্ল্যান ছিল। আমি পৃথিবীতে আসতে চাইছিলাম, কিন্তু তার জন্যই আমার কিছু রিস্ক করার একটা মানুষের শরীর দরকার হইতো। তোমার জন্মের পর আমি তোমাকে দেখে এই প্ল্যানটা বানিয়েছিলাম। আমি তোমার দাদির সাথে এই চুক্তিতে আবদ্ধ হয়েছিলাম শুধুমাত্র তোমাকে ব্যবহার করার জন্য। যখন তোমার দাদির সাথে আমার কাজ শেষ হয়ে যায়, তখন আমি তোমার দাদিকেও মেরে ফেলি। আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মা কিভাবে গর্ভবতী হলো? আদৌ তোমার মা পেটে কোনো মানুষ ছিল কি না? সেটা একটা শয়তান ছিল, যেটাকে আমি কৌশলে পাঠিয়েছিলাম। কোনো দিন তোমার কোনো বোন ছিল না, সব আমার চালাকি ছিল। আর আজকে তুমি আমাকে পৃথিবীতে আসতে সাহায্য করেছো। এইসব কথা শুনে সোহেল মিয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়, ভয়ে সে থরথর করে কাঁপতে থাকে। তার মানে তুমি এখন আমাকে মেরে ফেলবে? হ্যাঁ, তবে যেহেতু তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে একটা সুযোগ দিলাম। আমি আগামী 10 মিনিটে কোনো কিছুই করব না। যদি তুমি আমার থেকে পালিয়ে বাঁচতে পারো, তাহলে তোমার মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। যাও যাও। এই বলে গেতো আরও জোরে জোরে হাসতে থাকে। সোহেল মিয়া আর 1 সেকেন্ডও দেরি করে না। সে দৌড়ে জঙ্গলের মধ্যে দিয়ে তার বাসায় চলে আসে। সে চারিদিক থেকে তার বাসার দরজা লাগিয়ে দেয়। সে তার বোনের রুমে গিয়ে দেখে তার বোন বিছানায় নেই। থাকলেও কি সে তো কোনোদিন তার বোন ছিল না? সোহেল মিয়া ঘরের সমস্ত জানলা দরজা লাগিয়ে ঘরের এক কোণে ঠাস করে বসে থাকে এবং সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ সে পৃথিবীর বুকে সব থেকে নিকৃষ্ট কাজ কালো জাদু করেছে। আর তখনই হঠাৎ সোহেল মিয়া তার সামনে কাউকে অনুভব করে। সে মাথা উঠিয়ে দেখে তার বোন দাঁড়িয়ে আছে। প্রথমে সে তার বোনকে জড়িয়ে ধরার চেষ্টা করলেও পরে তার মনে পড়ে এটা কোনো মানুষ না। সে ভয় পেয়ে যায় এবং দৌড়ে অন্য রুমে চলে আসে। কিন্তু সেখানে গিয়ে দেখে গেতো রেহেনা বেগমের শরীরে এখানে দাঁড়িয়ে রয়েছে। সে ভয় পেয়ে বলে, দয়া করে আমাকে মেরো না, আমি তোমার কথা মতো সব করেছি। তোমার সাথে চুক্তি ছিল আমার। তোমাকে আমি আগেই বলেছি আমি চরম বেঈমানি, আমি অভিশপ্ত শয়তান। তাও তুমি আমাকে বিশ্বাস করেছো। তুমি তোমার সৃষ্টিকর্তার হুকুম অমান্য করেছো। এখন এটা শাস্তি তোমাকে পেতেই হবে। এই বলে রেহেনা বেগমের শরীরে গেতোর চোখে সাদা হয়ে যায়। ওর চোখটা খুব বিভ্রষ্ট হয়ে যায় এবং সে হাসতে হাসতে সোহেল মিয়ার দিকে তেড়ে আসে। এরপর কি হয় তা আমরা এখানে জানতে পারি না। পরবর্তী দৃশ্য আমরা জিসানের পরিবারকে দেখতে পাই। জিসানের পরিবার এবং তার বাবা মা আব্দুল হাকিম, মা রাহেলা এবং ছোট বোন আয়াত আছে। তারাই আমেরিকান প্রবাসী। 12 বছর ধরে তারা আমেরিকায় আছেন। গত 3 বছর হলো তারা একবারের জন্য দেশে আসতে পারেননি। তাই এইবার ছুটিতে তারা জিসান এবং নানু বাড়ি আসবে, কারণ দেশে তাদের আপন বলতে একমাত্র জিসানের নানু রেহেনা বেগমই আছে। জিসানের দাদা দাদি অনেক বছর আগেই মারা গিয়েছে, তাই তারা এখন তার নানু বাড়ি গিয়ে কয়েকদিন বেরিয়ে আসবে। সেই সময় ফোনে প্রভাবিত বেশি একটা না থাকায় তারা অনেক দিন ধরেই রেহেনা বেগমের সাথে যোগাযোগ করতে পারছিল না। তাই আব্দুল হাকিম সিদ্ধান্ত নিয়ে তারা না বলেই চলে আসবে। জিসান ও আয়াত তার নানু বাড়ি ঘুরতে যাওয়ার কথা শুনে খুবই আনন্দিত হয়ে যায় এবং যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে। 2010 সালে 8ই ডিসেম্বর তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে জিসানের পেট কামড় দেয় ও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। বের হওয়ার আগে হাত ধুয়ে গিয়ে আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ন ওর পরিচিত ওর চোখ দুটি একদম সাদা হয়ে রয়েছে। ওর মাথা নাড়া দিয়ে হালকা পিছনে চলে যায়। পরক্ষণে আবার সব স্বাভাবিক হয়ে যায়। জিসান এই বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করার পর অবশ্যই তারা বাংলাদেশে হযরত শাহজালাল এয়ারপোর্টে এসে পৌঁছায়। তখন ঠিক সন্ধ্যা 6টা 10 বাজে। তারা বের হয়ে একটা সিএনজিতে করে গাজীপুর উদ্দেশ্যে রওনা হয়। বাইরে শীতল বাতাস বইছে। তখন জিসানের মা বলে বৃষ্টি আসতে পারে। এই কথা শুনে সিএনজি চালকও বলে ওঠে, হ্যাঁ আফা, খবর দেখলাম ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আর কতক্ষণ লাগবে আমাদের পৌঁছাতে? 1 ঘন্টার মতো। আচ্ছা ঠিক আছে, আপনি চালাতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তারা গাজীপুরের কাছাকাছি চলে আসছে। আশেপাশে ঘন জঙ্গলের মতো, রাস্তাটাও তত উন্নত নয়। হঠাৎ তীব্র বাতাস শুরু হয়।
মুহূর্তের মধ্যে জায়গাটার পরিবেশ বদলে যায়। গাছগুলো একটা একটার সাথে বাড়ি খাচ্ছে। তখন জিশানের বাবা বলে, আশেপাশে কোনো রেস্টুরেন্ট দেখলে গাড়িটা থামিয়ে নাইলে রাস্তার মধ্যে দুর্ঘটনার শিকার হতে হবে। আচ্ছা সাহেব। কিছুক্ষণের মধ্যে তারা জমজম রেস্টুরেন্টে থামে। ড্রাইভার সহ সবাই ভিতরে ঢোকে। এই অবস্থায় আবার ঘূর্ণিঝড়ে আসে কি দরকার ছিল? আব্দুল হাকিম বলে, আর কোয়েন না ভাই, কি যে হয়েছে বুঝতেই পারছি না। আচ্ছা কি খাইবেন কন, দেন কয়েকটা পুরি দেন। আচ্ছা। তারা কথা বলতে বলতে 1 ঘন্টার মতো পার হয়ে যায়। তখন জিশানের বাবা বলে, অনেক দেরি হয়ে যাচ্ছে, পরে ডাকাতের কবলে পড়তে হবে, তার থেকে ভালো বের হয়ে যায় এখনই। আচ্ছা। এই বলে তারা আবারও যাত্রা শুরু করে। রাতে চাঁদও মেঘে ঢেকে গিয়েছে। হঠাৎ বজ্রপাত সহ ঝড় শুরু হয়। আশেপাশে পরিবেশই খুব খারাপ। জিশানের বাবা ড্রাইভারকে একটু সাবধানে গাড়িটা চালাতে বলে। গাড়ির ভেতরে সবাই দৌড় পড়তে থাকে। অবশেষে তারা তার নানু বাড়ির সামনে রাস্তায় এসে দাঁড়ায়। এখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। জিশানের বাবা সিএনজি ড্রাইভারকে টাকা দিয়ে বিদায় করে। এতক্ষণ যা ভয় লাগছিল, এই রাস্তা দিয়ে চলতে যেন তার থেকে বেশি ভয় লাগছে। আশেপাশে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, ঘন অন্ধকার, তার মধ্যে অনেক বজ্রপাত হচ্ছে। আর বৃষ্টির কথা তো নাই বললাম। তারা ভয়ে ভয়ে সামনের দিকে আগাতে থাকে। 30-35 হাঁটার পর জিশানের নানু বাড়ির সামনে এসে পৌঁছায়। বলে রাখা ভালো, শৈল মেয়ার সময় আমরা যেই রকম ভয়ঙ্কর ময়লা একটা বাড়ি দেখেছিলাম, এখন ঠিক তার উল্টোটা। একদম ঝকঝকে পরিবেশ। মনে হচ্ছে উঠানটা তাদের জন্য কেউ আজকে ঝাড়ু দিয়ে রেখেছে। জিশানের ছোট্ট বোন আয়াত দৌড়ে গিয়ে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। তখন আয়াত দেখে ভেতরে তার নানু। ও দৌড়ে গিয়ে ওর নানুকে জড়িয়ে ধরে। এরপর একে একে সবাই ঘরে প্রবেশ করে। রেহেনা বেগম সবাইকে ভালোভাবে আপ্যায়ন করে। জিশান আজকে অনেক বছর পর তার নানু বাড়ি এসেছে। আগেরবার যখন এসেছিল তখন সে অনেক ছোট ছিল, তেমন কিছু বুঝতো না। তাই এইবার সে চারিপাশটা ভালোভাবে ঘুরে দেখতে থাকে। বাড়িটা একতলা হলেও বিশাল বড় জমিদার বাড়ির মতো, আর বাড়ির আশেপাশে ঘন জঙ্গল। জিশানের এইসব পরিবেশ খুবই ভালো লাগে, কিন্তু তার কলেজের জন্য সেই রকম কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না। আজকে সে এখানে এসে খুবই খুশি। আয়াত বেশি খুশি। ও পুরো বাড়িটা ঘুরে দেখেছে। ঘুরতে ঘুরতে ও ছাদে চলে যায়। ছাদে গিয়ে চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। তখনই ও লক্ষ্য করে দূরের জঙ্গলের মধ্যে ঘন দাড়িওয়ালা চাদরে মোড়ানো একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটা বৃষ্টিতে ভিজছে এবং এক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত ছোট্ট মানুষ, ও মনে করে ওই লোকটা হয়তো তাদের পরিবারে কেউ হবে, তাই ও হাতটা উঁচু করে লোকটার হাই জানায়। প্রতি উত্তরে লোকটিও তার হাতটি তুলে এক অদ্ভুত হাসি দিয়ে আয়াতকেও হাই জানায়। তখন আয়াতের মা নিচে থেকে আয়াতকে ডাকে। আয়াতের মায়ের ডাক শুনে সাথে সাথে নিচে নেমে যায়। তখন আয়াতের মা ওকে ঝড়ের মধ্যে এত রাতে ছাদে যাওয়ার জন্য বকে। তারা সবাই ভিজে রয়েছে। রেহেনা বেগম পানি গরম করে দিয়ে সবাইকে গোসল করে নিতে বলে। তার কথা মতন সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে এসে খেতে বসে। রেহেনা বেগম খিচুড়ি ও খাসির মাংস রান্না করেছে। এই দেখে জিশানের বাবা বলে, মা, এতগুলো খাবার রান্না করলেন যে, আপনি কি জানতেন আমরা আসব? হ্যাঁ। এই কথা শুনে সবাই একটু আশ্চর্য হয়ে যায়। কিভাবে আমার এত আদর নাতনিগুলো আসবে আর আমি জানবো না? এটা কি কখনো হয়? রেহানা বেগম কৌশলে বিভিন্ন এই কথাটা ঘুরিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে সবাই কথাটা ভুলে যায়, কিন্তু জিশানের মনে একটু সন্দেহ জাগে। কিন্তু সবার সামনে এমন ভাব করে যেন ও এই কথাটা এড়িয়ে চলেছে। তাদের খাবার শেষ হতে হতে ঝড়ে অতিমাত্রা বাড়ার কারণে কারেন্টও চলে যায়। রেহেনা বেগম সবাইকে বসতে বলে মোমবাতি খুঁজতে যায়। জিশানও হাতে ধোয়ার জন্য ওঠে। ও হাত ধুয়ে ও নানুকে সাহায্য করতে যায়, কিন্তু যাওয়ার সময় ও পাশের রুমে খেয়াল করে অন্ধকার কোনো একটা আবছা দাঁড়িয়ে রয়েছে। ও জিজ্ঞাসা করে, কে? তখন ওর নানু অন্য রুম থেকে মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসে এবং ওকে সাথে নিয়ে যায়। জিশানের মনে সন্দেহ কেন জানি বেড়েই চলছে। কিছু তো একটা গরমল আছে। আমার কাছে এই সব কিছুই কেন জানি খটকা লাগছে। রেহেনা বেগম সবাইকে বিছানা করে দেয়। জিশান এবং জিশানের মা বাবা আয়াত এক রুমে থাকবে ও জিশানকে অন্য একটা রুমে থাকতে দেওয়া হয়। রেহেনা বেগম সবাইকে বিছানায় বুঝিয়ে দিয়ে তার রুমে চলে যায়। জিশানও শুয়ে ল্যাব গায়ে দেয়, কিন্তু আজকে ওর কেন জানি
ভয় লাগছে। ওর স্কুল থেকে একবার পাহাড়ে কম্পিটিশনে গিয়েছিল, অনেক গভীর জঙ্গলে একাও থেকেছে, একা রুমে, কিন্তু কোনোদিনও ওর কোনো জায়গায় ভয় পায়নি। আজকে কেন যেন ভয় লাগছে, এটাও বুঝতে পারছে না। এইসব কথা চিন্তা করতে করতে ও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। হুট করে ও নিজেকে একটা জঙ্গলের মধ্যে আবিষ্কার করে। আশেপাশে কোনো কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে না। হুট করে ওর কানে আয়াতের আওয়াজ ভেসে আসে, ভাইয়া ভাইয়া, আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি, কোথায় তুমি, বাঁচাও ভাইয়া, আমাকে বাঁচাও। জিসান বারবার জিজ্ঞাসা করতে থাকে, তুমি কোথায়? কিন্তু তার উত্তরে আয়াত বারবারই জিসানকে বাঁচাও বাঁচাও বলতে থাকে। জিসান আশেপাশে ভালোভাবে দেখতে থাকে, কিন্তু ও কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না যে আয়াত কোথায় আছে। হুট করেই ওর চোখ একটা কুয়ার দিকে পড়ে। ও আন্দাজ করতে পারে এই কুয়ার ভিতর থেকে আওয়াজটা আসছে। ও দৌড়ে কুয়ার কাছে যায়। ওকে মারতেই দেখে ভিতরে আয়াতের কাটা মাথা। তৎক্ষণে ওর ঘুম ভেঙে যায়। শীতের রাত, বাইরে ঝড় হচ্ছে, কিন্তু তাও ওর পুরো শরীর ঘামে ভিজে গেছে। ও এইসব ওর মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ে এবং ওর মাথা ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। ওর কেমন যেন অদ্ভুত এক ধরনের ভয় লাগছে। ও আর সহ্য করতে না পেরে কাঁথা বালিশ নিয়ে ওর আব্বা আম্মুর রুমে চলে যায়। মাঝরাতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তাই ও কাউকে না ডেকে নিচেই মাটিতে শুয়ে পড়ে। জিসানের বাবা অনেক নামাজি মানুষ। ফজরের আজানের কিছুক্ষণ আগে তার ঘুম ভেঙে যায়। তার শাশুড়িও খুব নামাজি, তাই সে চিন্তা করে তার শাশুড়িকে গিয়ে সে জিজ্ঞাসা করবে এখানে আশেপাশে কোথাও মসজিদ আছে কি না। সে বিছানা থেকে নেমে রেহেনা বেগমের রুমের দিকে যায়, কিন্তু তখন সে খেয়াল করে ঝড়েও এখন থামেনি। এরপর সে রুমের দরজা খুলতে দেখে বিছানা পাতা, কিন্তু রেহেনা বেগম নাই। এই বাড়িতে প্রায় 16-17টার মতো রুম। জিসানের বাবা সবগুলো খুঁজতে বেরেই, কিন্তু কোথায়ও রেহেনা বেগমকে খুঁজে পায় না। কি ব্যাপার, এই ঝড়ের মধ্যে কোথায় গেল? আমার শাশুড়িটাও না খুবই অদ্ভুত। এই বলে সে জিসানের রুমের দিকে যায়, ঝড়ের মধ্যেও ঠিক আছে কি না তা দেখার জন্য। কিন্তু উনি রুমের দরজা খুলতেই দেখে জিসান নেই। এবার সে ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে নিজের রুমে ফিরে আসে তার স্ত্রীকে ডাকার জন্য, কিন্তু তখনই খেয়াল করে মাটিতে জিসান শুয়ে রয়েছে। সে জিসানের মাথায় হাত বুলিয়ে জিসানকে ডেকে তোলে। কি বাবা, এখানে এইভাবে শুয়ে আছো কেন? জিসান সমস্ত ঘটনা তার বাবাকে খুলে বলে। তখন জিসানের বাবা হেসে দিয়ে বলে, ও এই কারণ, আরে আমার ভীত ছেলেটা, আমি তো এতদিন তোমাকে অনেক সাহসী মনে করতাম, এইসব তোমার মনের ভুল, এছাড়াও কিছুই না। এই বলে সে জিসানকে রুমে নিয়ে ঘুমিয়ে পাড়িয়ে দেয়। এরপরে উনি ওযু করতে আসে। সে জিসানের ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে, কিন্তু জিসান যাতে ভয় না পায় তাই ওকে সেটা বুঝতে দেয়নি। হচ্ছে কি এইসব? আমার শাশুড়িটাও কোনো খোঁজ পাচ্ছি না, গেল কোথায় মহিলাটা? ঘরের সব দরজা তো বন্ধ। এসব ভাবতে ভাবতে বাথরুমের বাইরে থেকে কেউ একজন হুট করেই পেছন থেকে রেহেনা বেগম জিসানের বাবাকে ডাক দেয়। জিসানের বাবা জিজ্ঞাসা করে, আপনি কোথায় ছিলেন? আর একটা মুরগি পাচ্ছিলাম না, তাই ছাদে উঠে আশেপাশে খুঁজছিলাম এতক্ষণ। জিসানের বাবা এই কথাটা শুনে খুব আশ্চর্য হয়ে যায়। কি, আপনি মুরগি পালন শুরু করলেন কবে থেকে? আপনি না আগে থেকে এইসব পশু পাখি ঘৃণা করতেন? এমনকি আপনি তো কখনো মুরগি কাটতেনও না। এইসব কথা শুনে রেহেনা বেগমের মুখটা কেমন যেন হয়ে যায়। আরে না, এইসব অভ্যাস অনেক আগেই হয়ে চলে এসেছে, গ্রামে থাকি, এসব না পারলে কি হয় নাকি? আচ্ছা এই নাও, যাও নামাজ ওযু শেষ করে এই রুমে নামাজ পড়ে নিও, আমিও নামাজ পড়তে গেলাম। এই বলে রেহেনা বেগম চলে যায়। কিন্তু জিসানের বাবা স্পষ্ট বুঝতে পারছিল রেহেনা বেগম কোনো একটা বিষয় লুকাচ্ছে। আর রুমের দরজার বাইরে আমরা দেখতে পাই এতক্ষণ জিসান লুকিয়ে লুকিয়ে এইসব কথা শুনছিল। জিসানও স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো একটা ঘাবলা তো নিশ্চয়ই আছে। রেহেনা বেগম রুম থেকে বের হওয়ার আগেই জিসান তার রুমে গিয়ে আবারও শুয়ে ঘুমানোর ভান করে। রেহেনা বেগম এই রুমে আসে, জিসান ঘুমাচ্ছে ভেবে চলে যায়। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়ির গেটের সামনে একটা মরা কুকুর পড়ে রয়েছে। কুকুরটা দেখে মনে হচ্ছে যেন কেউ এটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়েছে। এটার দিকে তাকানোই যাচ্ছে না দেখে জিসানের মা রেহেনা বেগমকে বলে, মা, এই জঙ্গলে কি কোনো হিংস্র প্রাণী আছে? কই না তো, আমার চোখে তো কোনোদিন পড়েনি। তাহলে কুকুরটাকে এইভাবে খাইলো কে? আমার তো মনে হয় এই জঙ্গলে কোনো হিংস্র প্রাণী আছে। আরে না, হয়তো কোনো মানুষ এটাকে এইভাবেই মারছে।
কিন্তু তার মার এই কথা সে বিশ্বাস করে না। তাই সে জিসান ও আয়াতকে খুব সাবধান করে দেয় যাতে তারা বাইরে না যায়। রাতে প্রচুর ঝড় হওয়ার কারণে জিসানের বাবা কোনো ফলমূল নিতে আসতে পারেনি। তাই সে গ্রামের বাজার দিকে রওনা হয় কিছু ফল ও মিষ্টি কেনার উদ্দেশ্য। যাওয়ার পথে জঙ্গল অতিক্রম করার সময় সে আশেপাশে কিছু পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। তার খেয়াল আছে আগেরবার সে যখন এখানে এসেছিল তখন এই বাড়িগুলোতে মানুষ থাকতো, কিন্তু এখন দেখেই কেমন যেন ভুতুরে ভুতুরে লাগছে। অনেকখানি রাস্তা অতিক্রম করার পর অবশেষে গ্রামের বাজারে এসে পৌঁছায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সে দেখতে পায় এখানে কোনো লোকজনই নেই, বেশিরভাগ দোকানই বন্ধ। এরকমটা সে আগে কোনোদিনও কোনো বাজারে দেখেনি। আরও কিছু দূর যাওয়ার পর একটা তরুণ দোকান দেখতে পায়, সেখানে এক বৃদ্ধ চা বানাচ্ছিল। সে বেঞ্চে গিয়ে বসে। চাচা, এখানে লোকজন কম কেন? বৃদ্ধ যেন তার কোনো কথাই শুনছে না। চাচা, এবার সেই লোকটি কেমন যেন ওদের চোখে তার দিকে তাকায়। কতক্ষণ তাকিয়ে থাকার পর, গ্রামে কি নতুন নেই? না, আসলে এখানে আমার শ্বশুর বাড়ি। অনেক বছর পর বিদেশ থেকে আসছি বেড়াতে। ওহ ওহ, এর লাইগাই তো মনে হয় কিছু জানো না। কি জানবো? এরপর সেই বৃদ্ধ লোকটি সমস্ত ঘটনা খুলে বলা শুরু করে। গত বছর এই গ্রামে এক লোক কালো জাদু করতে গিয়ে এক শয়তানে পৃথিবীতে নিয়ে আসে। সেই শয়তান আসার পর আস্তে আস্তে সব মানুষকে মারতে শুরু করে, প্রথমে বাচ্চা থেকে শুরু করে পরে বড়দেরকে। তাই যারা এই গ্রামে বেঁচে ছিল তারা গ্রাম ছেড়ে চলে যায়। এই জন্যই এই গ্রামে এখন বেশি বসতি নেই। এইসব কথা শুনে জিসানের বাবা হেসে দেয়। ধর্মিয়া, মজা করেন, আমাদের দেখে কি আপনার কাছে বাচ্চা মনে হয়? এই বলে জিসানের বাবা অন্যদিকে চলে যেতে থাকে। আসলে সে ওই বৃদ্ধ লোকটাকে পাগল ভাবছিল, আর আমরা দূর থেকে দেখতে পাই সেই বৃদ্ধ লোকটি জিসানের বাবার দিকে তাকিয়ে মুচকি এক হাসি হাসছে। এরপর জিসানের বাবা মেন রোডে গিয়ে লোকাল বাসে করে অন্য গ্রামের বাজার চলে যায়। এদিকে জিসানের মা দুপুরে না খেয়েই ঘুমিয়ে পড়ে। আসলে জিসানের মার এক ধরনের রোগ আছে, যার কারণে তার অতিরিক্ত ঘুম পায় এবং সে একবার ঘুমালে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। তাই হয়তো কালকে রাতে এত কিছু হয়ে যাওয়ার পরও সে টেরও পায়নি। জিসান আর আয়াত এক রুমে বসে বসে ল্যাপটপে মুভি দেখছিল। জিসান জানতো সে যেখানে নেটওয়ার্ক পাওয়া যাবে না, তাই সে আগে থেকে অনেক মুভি ডাউনলোড করে রেখেছিল এখানে এসে দেখার জন্য। এক পর্যায়ে আয়াত বলে ওঠে, ভাইয়া, আর মুভি দেখতে ভালো লাগছে না। আমি এটার আগামাথা কিছুই বুঝতে পারছি না। চলো না আমরা বাইরে গিয়ে একটু খেলে আসি। খবরদার, শোনো নাই সকালবেলা আম্মু কি বলেছে? বাইরে বাঘ আছে, বাইরে গেলেও আমাদের খেয়ে ফেলবে। আর ছোট্ট হলেও খুব বুদ্ধিমতী, আমাকে বোকা বানিয়ে লাভ নেই। নানু কি বলেছে শোনো নাই? এখানে কিছুই নাই, তুমি আমার সাথে যাবা কি না? আমি একাই যাব, বলো। আয়াত যদি কোনো এক জিনিসের জেদ করে বসে তাহলে তাকে সেটা করতেই দিতে হবে, না হলে সে পুরো বাসা চিল্লা পাল্লা একা করে ফেলবে। এর জন্যই ঈশান বাধ্য হয়ে বলে, আচ্ছা চলো, কিন্তু আম্মুর ঘুম থেকে ওঠার আগেই আমাদের চলে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। জিসান ও আয়াত বাইরে ঘুরতে যায়। আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর। আয়াত দৌড়াদৌড়ি করছে। কিছু দূর যাওয়ার পর জিসান খেয়াল করে জিসান যে সেই দিন স্বপ্নের মাধ্যমে যে জায়গাটা দেখেছিল সেটা হুবহু এই জায়গার সাথে মিল রয়েছে। ও কৌতূহলবশত সেই কুয়াটার খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে কুয়াটা খুঁজে পায়। ও ধীরে ধীরে কুয়ার কাছে যায়। ও আস্তে আস্তে সাবধানে কুয়ার মধ্যে উঁকি দিয়ে দেখে সেটা অনেক গভীর, অন্ধকার, ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। তখনই হঠাৎ আয়াত ওকে ডাক দেয়। ওই আয়াতের কাছে যেতে আয়াত বলে, ভাইয়া দেখো, এখানে একটা পরিত্যক্ত বাড়ি, চলো না আমরা ওই বাড়িটার মধ্যে গিয়ে লুকোচুরি খেলি। একদম না, ওইখানে বিষাক্ত সাপ বা আর অন্যান্য হিংস্র প্রাণী থাকতে পারে। এই কথা শুনে আয়াত রাগে গলার দুটো ফুলিয়ে ফেলে। দেখো, তুমি যতই রাগ করো না কেন, আমি তোমাকে ওইখানে নিয়ে যেতে পারবো না। এমনি আম্মু আমাদেরকে বাইরে আসতে নিষেধ করেছে, তার মধ্যে তুমি আবার ওইখানে যাইতে চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তোমার আশা লাগবে না, তুমি আমাকে কোনো কাজই করতে দাও না, আমি গেলাম। এই বলে আয়াত ওই বাড়িটার দিকে দৌড় দেয়। জিসান ওকে ধরতে পারে না। জিসান আয়াতের পেছনে দৌড়াচ্ছে। আর সেই বাড়িটার কাছে যেতেই
দরজাটা আপনা আপনিই খুলে যায়, কিন্তু জিসান আসার আগেই আবার বন্ধ হয়ে যায়। জিসানের বুঝতে বাকি থাকে না যে এখানে কোনো একটা গন্ডগোল হতে চলেছে, তাই সে জোরে জোরে দরজাটাকে লাথি দিতে থাকে। এক পর্যায়ে জিসান দরজাটাকে ভেঙতে সফল হয় ও ভেতরে ঢুকে দেখে এখানে আদৌ কি কোনো মানুষ থাকতো বলে মনে হচ্ছে না। ভেতরে পচা মাংসের খুব বাজে এক দুর্গন্ধ। ও জোরে জোরে আয়াত বলে চিল্লাচ্ছে, কিন্তু কোনো প্রতি উত্তর পাচ্ছে না। ও সারা ঘর খুঁজতে লাগলো। শেষে পাশের রুমে যেতে আয়াত ওপাশ থেকে ওকে ভয় দেখায়। উফ, এরকম জায়গায় এইভাবে কেউ ভয় দেখায়? আর তুমি আমাকে না বলেই এসে পড়লে কেন? কোথায়? আমি তো তোমাকে বললামই, তুমি না উল্টো নিয়ে আসলে আমাকে। আচ্ছা হয়েছে, চলো এইবার। এই বলে জিসান আয়াতের হাত ধরে ওকে নিয়ে যেতে লাগলো। তখনই হঠাৎ ওর চোখ দেওয়ালে পড়ে। সেখানে বেশ বড় একটা ছবি লাগানো। ওই ছবিতে ওর নানু এবং তার পাশে একটি লোক দাঁড়ানো, কিন্তু দেখে মনে হচ্ছে সেই লোকটির মুখ কেউ হাতুড়ি দিয়ে থেতলে দিয়েছে। ওই ছবিটা দেখে বেশ ভয় পেয়ে যায়, সাথে সাথে খুবই আশ্চর্যও হলো। এইবার কেন যে ওর কৌতূহল একটু বাড়লো, তাই ও পুরো ঘরটা আরেকটু ঘুরে দেখা শুরু করলো। একদম পেছনের রুমে যেতেই দেখে মাটিতে চোখ দিয়ে গোল কিছু একটা আঁকা। ওই চিহ্নটা মনে বুঝতে পারলো না। ও একটু কাছে যেতেই খেয়াল করে পাশে কোন এক মানুষের কঙ্কাল রাখা। এই দেখে ও এবং আয়াত প্রচুর ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ওরা পেছনের দিকে চলে আসে। তখনই জিসানের পায়ে কোনো একটা জিনিসের সাথে বাড়ি খেয়ে জিসান মাটিতে পড়ে যায়। ও তাকিয়ে দেখে ওর একটা বইয়ের সাথে বাড়ি খেয়েছে। বাড়ি লাগার কারণে বইয়ের প্রথম পৃষ্ঠাটা উল্টে যায়। তখন ও লক্ষ্য করে সেই বইয়ের মধ্যে দেওয়ালে টানানো সেই ছবির ছোট্ট করে লাগানো। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে দেওয়ালে টানানো ছবিটার মধ্যে সেই লোকটির মুখ থেতলে দেওয়া ছিল, কিন্তু এই ছবির মধ্যে লোকটার মুখ একদম ঠিক আছে, অথচ দুইটা ছবি বাকি দৃশ্যগুলো হুবহু একই। জিসান কৌতূহলবশত বইটা পড়তে শুরু করে। ও বইয়ের সেই প্রথম কয়েক পৃষ্ঠা পড়ে ওর চোখগুলো যেন বাইরে এসে পড়ে। তাহলে কি আমার নানুর শরীরে ও এতদিন ধরে ভর করেছিল? ও আর দেরি না করে ও বইটা নিয়ে সোজা বাসায় চলে আসতে থাকে, কিন্তু ও আয়াতকে এই ব্যাপারে কিছুই জানায় না। আয়াতের কারণে ওদের বাসায় ফিরতে দেরি হয়ে গিয়েছিল। ওরা বাসায় এসে দেখে ওর মা আর নানু ওদেরকে অনেকক্ষণ ধরে খুঁজছে। ওর নানু আয়াতকে দেখে বলে, কোথায় গিয়েছিলে? এত দেরি হলো কেন? আয়াত পটপট করে সব বলতে থাকে। জানো নানু, আজকে আমরা জঙ্গলের মধ্যে অনেক পুরনো ভুতুরে একটা এই বলতেই জিসান আয়াতের গালে একটা কষিয়ে থাপ্পড় মারে, যার ফলে আর ছিটকে গিয়ে মাটিতে পড়ে। ওর গাল দুটো একদম টকটকে লাল হয়ে গিয়েছে। এইসব দেখে জিসানের মা তো পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ জিসান কখনোই ওর বোনের গায়ে হাত তোলেনি, আর আজকে কত জোরে একটা থাপ্পড় দিয়েছে। তখন উনি জিসানকে এক থাপ্পড় দিয়ে বলে, কি করলি জিসান এটা? আর জিসানের নানু জিসান আর আয়াতের দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হঠাৎই আয়াত বলে ওঠে, একটা পরিত্যক্ত বাড়িতে। জিসান আর নানু রাগান্বিত চোখে জিসানের দিকে তাকায়। বাইরে অন্ধকার নেমে এসেছে। হঠাৎ বাড়ির কারেন্ট আবারও চলে যায়। জিসান আয়াতকে কোলে নিয়ে ওর মার হাত ধরে টান দেয়। তখনই জিসানের বাবা ঘরে ঢোকে আর পরিবেশ শান্ত হয়ে যায়। কারেন্টও চলে আসে। কি হচ্ছিল এখানে? জিসান কিছু বলতে যাবে, তখন পাশের রুম থেকে জিসানের নানু বেরিয়ে আসে এবং বলে, আরে না, কিছু হয়নি, ওই লাইট চলে গেছিল, তাই সবাই একটু ভয় পেয়েছে। ও আচ্ছা। এই বলে জিসানের বাবা বাজার রেখে ফ্রেশ হতে চলে যায়। জিসানের মা কিছুই বুঝতে পারছিল না কি হলো। সেও এটাকে স্বাভাবিকভাবেই নেয়। আর আয়াত ছোট্ট মানুষও কিছু বোঝে না, কিন্তু সমস্ত ঘটনা জিসান জানে। কিন্তু কোনো এক অজানা কারণে সে কথাগুলো সবার কাছ থেকেই গোপন রেখেছে। রাতের বেলায় খাবার টেবিলে বসে জিসান অন্যমনস্ক হয়ে কি যেন একটা ভাবছিল। তখন জিসানের মা জিসানকে বলে, কি হলো তোমার? অনেকক্ষণ থেকেই এমন মনমরা হয়ে আসছো। না কিছু না, আমার ভালো লাগতেছে না, আমি খাবো না। এই বলে ও খাবার টেবিল থেকে উঠে শোবার রুমে চলে আসে। এটা দেখে ওর মা বাবা একটু অবাক হয়, তাও তারা মনে করে হয়তো অসুস্থ, ঘুমালে ঠিক হয়ে যাবে। জিসান রাতের বেলায় অনেক ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ঘুম পাড়তে পারছে না। বারবার শুধু একটা স্বপ্নই দেখতে থাকে, যেখানে একজন লোক একটা কাটা মাথা নিয়ে নদীতে ফেলে দিচ্ছে, আবার আরেকজন লোক অন্য একজন লোককে
আগুনে পুড়িয়ে দিচ্ছে। এইসব অস্বাভাবিক স্বপ্ন দেখছে ও ঘুম থেকে উঠে যায়। কেমন যেন এক অদ্ভুত ধরনের ভয় লাগছে ও কোনোরকমভাবে চোখ বন্ধ করে রাতটাকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। অবশেষে ফজর আজান দেয়। ওর বাবা মসজিদে যাওয়ার জন্য বের হয়। তখন জিসানও ওর আব্বুর সাথে নামাজ পড়ার জন্য বের হয়। তখন তার বাবা বলে, কি আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে? আগে কোনো দিনে তো এত তাড়াতাড়ি উঠতে না। না মানে আজকে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে, তাই চিন্তা করলাম নামাজ পড়ে আসি। ও আচ্ছা, তাহলে চলো। এই বলে তারা নামাজ পড়তে চলে যায়। নামাজ শেষে তারা দুজনে বাসায় আসছিল। তখন জিসান বলে, তুমি বাসায় চলে যাও, আমি একটু হেঁটে আসছি। জিসান আগে থেকে সকালবেলা হাঁটার অভ্যাস ছিল, তাই তার বাবা বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে তার বাবা বাসার দিকে চলে যায়। জিসানও পাশের রোডে ঢুকে কিছুক্ষণ তোর বাবার জন্য যাওয়ার জন্য অপেক্ষা করে। পরে সে আবার মসজিদের দিকে যেতে থাকে। সে মসজিদে পৌঁছে দেখে মসজিদে আর কেউ নেই, শুধুমাত্র ইমাম সাহেব বসে বসে জিকির করছে। ও মনে মনে বলে, এটাই ভালো সময়। এই বলে ওই ইমাম সাহেবের কাছে চলে যায়। হুজুর, আমাকে একটা সাহায্য করতে পারবেন? কি সাহায্য লাগবে তোমার? আমার নানুর উপর একটা শয়তান জিন ভর করেছে, তাকে কিভাবে মারবো? তোমার নানুর উপর কোনো শয়তান জিন ভর করেনি। আমার থেকে কিছু গোপন করো না, আমি সব জানি। তাহলে কি আপনি আমাকে এটার থেকে বাঁচার উপায় বলে দিতে পারবেন? হ্যাঁ, তবে এটা অনেক ভয়ঙ্কর। তুমি কি করতে পারবে? অবশ্যই, আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য যে কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে শোনো, রাত 3টার দিকে তুমি যেখান থেকে ওই বইটা পেয়েছিলে সেই বাসায় যাবে। সেখানে তোমার নানুকে চক দিয়ে একা গোল এক চক্রে বসে থাকতে দেখবে। আস্তে আস্তে তার কাছে গিয়ে এই ছুরিটা দিয়ে তার পিঠের মধ্যে আঘাত করবে এবং সাথে সাথে পেছনে ফিরে চলে আসবে। আসার সময় পেছন থেকে যত আওয়াজই হোক না কেন, ভুলেও পেছনে ফিরে তাকাবে না। মনে রেখো, আবারও নিষেধ করছি, ভুলেও পেছনে ফিরে তাকাবে না। এই বলে ইমাম সাহেব জিসানের হাতে একটা ছুরি ধরিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। সেদিন রাতের বেলায় জিসান আস্তে আস্তে নিজের বাসা থেকে বের হয়, ওই বাড়ির দিকে রওনা হয়। সে আস্তে আস্তে ওই বাড়ির ভিতরে ঢোকার পর দেখে আসলে একটা গোল চক্রের মধ্যে তার নানু বসে কী যেন বিড়বিড় করে পড়ছে, আর আশেপাশে খুবই দুর্গন্ধ। জিসান আর দেরি না করে সেই ছুরিটা নিয়ে সামনে আগায়, কিন্তু ওর হাত কাঁপছে, কারণ ও এর আগে কখনো এরকম কাজ করেনি। এরপর চোখ বন্ধ করে বিসমিল্লাহ পরে ছুরিটা দিয়ে জোরে একটা আঘাত করে এবং সাথে সাথে পেছনে ফিরে চলে আসতে থাকে। ওর আসার সময় শুনতে পায় পেছন থেকে কেউ একজন খুব জোরে জোরে আর্তনাদ করছে। তার আর্তনাদ এতটাই করুণ ছিল যে জিসানের মনে তাকে সাহায্য করার জন্য ছটফট করতে থাকে। কিন্তু জিসান ইমাম সাহেবের কথা স্পষ্ট মনে আছে। সে বলেছিল ভুলেও যেন পিছনে না তাকায়। হুট করে পিছন থেকে আয়াত জোরে চিল্লাতে চিল্লাতে বলে, ভাইয়া, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, বাঁচাও ভাইয়া, এইভাবে ফেলে যেও না। তখনই জিসানের মনে পড়ে ও বাসার দরজা খোলা রেখে এসেছিল, তার মানে আয়াত ওর পেছনে পেছনে এতক্ষণ এসেছে। ও ওর বোনকে বাঁচাতে পেছনে ফিরে তাকায়, আর তখনই সব শান্ত হয়ে যায়। পেছনে আয়াত নেই, এই বাড়ি থেকে কোনো আত্মনাত আসছে না। এই দেখে জিসান মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং ও এক দৌড়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখে আয়াত ওর বাবা মায়ের সাথে ঘুমিয়ে আসে। ও ওর শোবার রুমে চলে যায়। ও কিছুতেই বুঝতে পারছে না কি হলো। ইমাম সাহেব ওকে পিছনে তাকাতে না করেছিল, কিন্তু তাও তাকিয়েছে। কিন্তু পরক্ষণে তো সব শান্ত হয়ে গেল। তাহলে কি সেই শয়তানটা শেষ? এই ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ে। আজকেও ফজরের টাইমে ঘুম ভেঙে যায় এবং ওর বাবার সাথে মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য রওনা হয়। আসলে ওর মূল উদ্দেশ্য ইমাম সাহেবের সাথে দেখা করা, সম্পূর্ণ ঘটনা খুলে বলা। আজকেও ওর বাবা আগে আগেই চলে আসে এবং ও ইমাম সাহেবের সাথে কথা বলার জন্য রয়ে যায়। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আজকে সেই ইমাম আর নেই, অন্য একজন। সেই ইমামকে গিয়ে জিজ্ঞাসা করে, কালকে যে একজন ঘন দাড়িওয়ালা উচ্চ লম্ব করে একজন ইমাম ছিলেন, উনি কোথায়? কার কথা বলছো বাবা? গত 11 বছর ধরে এখানে আমি নামাজ পড়াচ্ছি, অন্য কেউ তো কখনো নামাজ পড়ায়নি। এই কথা শুনে জিসানের মাথা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ও আচ্ছা, মাফ করবেন, আমার হয়তো কোনো ভুল হয়েছে। এই বলে ও এক ঝটকায় বাসায় চলে আসে। জিসান দৌড়ে ওর রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালবেলায় ওর ঘুম ভাঙে। ও দেখে
ওর নানু পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে ঘুম থেকে জাগানো তুলছে। ও খুবই স্বাভাবিকভাবে উঠে ফ্রেশ হতে চলে যায়। খাবার টেবিলে ওর মা ওকে জিজ্ঞাসা করে, জিসান তুমি কি অসুস্থ? তোমার চোখের নিচে হুট করে কালো কালি পড়ে গেল কেন? আর তোমাকে দেখে এমন মনমরা লাগছে কেন? জিসান এক ভারী কণ্ঠে উত্তর দেয়, আমি ঠিক আছি। পাশ থেকে ওর নানু বলে ওঠে, আমার রাত্রি আর কোনোদিনও কোনো কিছু হবে না। এই কথা শুনে বাকিরা এর মানে কিছুই বুঝতে পারে না। তার সাথে সাথে একটু অবাকও হয়, কিন্তু কেউ আর কথা বাড়ায় না। সেই দিন জিসানের চলে যাওয়ার কথা ছিল। রাত 10টার ফ্লাইট ওদের। বিকেল 5টার সময় তারা বের হওয়ার সিদ্ধান্ত নেয়। জিসানের নানু সবাইকে বিদায় জানায়। এরপর জিসানের কানের কাছে গিয়ে বলে, ভালো থেকো। এই বলে মুচকে একটা হাসি দিয়ে পিছনে চলে আসে। জিসানের বাবা মা ও রেহেনা বেগমকে বিদায় দিয়ে জঙ্গলের পথ দিয়ে মেন রোডের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। তাদের গাড়ি মেন রোডে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছে। জঙ্গলের ভিতর দিয়ে যখন তারা হেঁটে যাচ্ছে, গ্রামের ভিতর তেমন কোনো ঘরবাড়ি নেই। যেগুলো আছে তারা বেশ ভালোভাবে পরিত্যক্ত। এখানে আর কেউ এই বাড়িগুলোতে থাকে না। যে বাড়িগুলোতে মানুষজন থাকে তারা বের হয়ে জিসানদের দিকে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিসানের বাবা মা হাঁটছে। হঠাৎই জিসানের বাবা এই বিষয়টা খেয়াল করে, কিন্তু সে ভাবে হয়তো তাদের হাতে লাঠি দেখে তারা এইভাবে তাকিয়ে আছে। এই ভেবে তারা জঙ্গলের পথ পাড়ি দিয়ে গাড়িতে উঠে পড়ে। এয়ারপোর্টে সকল কার্যক্রম শেষ করে অবশেষে তারা প্লেনে উঠে পড়ে। প্লেন ঠিক 10টায় ছেড়ে দেয়। টেক আপ করার সাথে সাথে ঘোষণা দেওয়া হয়, আজকে ঝড় হবে, তবে কেউ যেন কোনো চিন্তা না করে। প্লেন আকাশে উঠছে। নিচে দেখতে পুরোই জঙ্গল। জিসান জানালার পাশে বসে নিচের দিকে তাকিয়ে একদিশে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে ও মুচকি মুচকি হেসে ওঠে। আর তখনই আমরা দেখতে পাই প্লেনটা ঠিক রেহেনা বেগমের বাসার উপর দিয়ে যাচ্ছে এবং রেহেনা বেগমও প্লেনটার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তার মানে জিসান এত উপর থেকেও রেহেনা বেগমকে দেখতে পাচ্ছে। এখানে আমরা বুঝতে পারি জিসানের ভেতর এখন আর জিসান নেই। সমাপ্ত। এই গল্পটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর পরবর্তী গল্প খুব ভয়ঙ্কর হবে। এই পরবর্তী গল্পটি হবে পিশাচিনী আত্মা। সবাই দেখতে চোখ রাখবেন ভোট FM গল্পরাজা.com-এ। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।